প্রিয় দর্শক সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আমাদের বিশেষ নিউজ আওয়ার এক্সট্রা। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে সারা দেশে আজকে পালিত হচ্ছে ৭ই মার্চ এবং ৭ই মার্চের ধারাবাহিকতা নিয়ে কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা করার চেষ্টা করতে চাই। এবং নিশ্চয়ই আপনারা জানেন যে ৭ই মার্চ নিয়ে নানান ধরনের আয়োজন কিন্তু সবসময়ই আমরা দেখি, অর্থাৎ একেবারে ১৯৭১ সালের ৭ই মার্চটি যেভাবে হওয়ার পর ৭৫ পর্যন্ত যেমনটা ছিল, তারপরে এই ৭ই মার্চ নিয়ে কিন্তু আমরা নানা ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের প্রচার অপপ্রচারের মধ্য দিয়ে বাঙালি জাতি কিন্তু এগিয়ে গেছে। এবং আমরা যেমনটা আমাদের গবেষণায় আমরা দেখি যে প্রতি বছর ৭ই মার্চ আসে এবং প্রতি বছর বাঙালিকে বলতে শেখায়, চিনতে শেখায় যে একদিন বাঙালি পেরেছিল এবং বাঙালি পারবে, এমন একটা প্রতিজ্ঞা। আমরা আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি এই এবং সেই ৭ই মার্চ। আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন আমরা বঙ্গবন্ধু অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক, লেখক, কি পরিচয় দিব জানি না, কিন্তু আমাদের অসম্ভব রকমের প্রিয় মানুষ ডক্টর মুনতাসির মামুন স্যার, আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষক, ব্যবস্থাপনা পরিচালক আইএফআইসি ব্যাংকের শাহ আলম সারোয়ার। সারোয়ার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা বিষয় যে আমরা প্রতিদিন বা প্রতি বছর যেমনটা শুরুতে বলেছিলাম যে আমরা ৭ই মার্চ আমাদেরকে মনে করিয়ে দেয় যে ৭ই মার্চ বাঙালি পেরেছিল এবং ৭ই মার্চের এই উদ্বুদ্ধ হয়ে বাঙালি পারবে। আমার কাছে মনে হয়েছে যে অর্থনৈতিক মুক্তির একটি জায়গা কিন্তু দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি এবং সেই জায়গাটিও কিন্তু নানাভাবে ৭ই মার্চের অর্জনের মধ্য দিয়ে আসে। নিশ্চয়ই আপনার কিছু যোগ করার আছে সারোর ভাই। আমি এখানে এভাবে বলি যে ৭ই মার্চের ভাষণটি নিয়ে আমাদের অনেক বেশি গর্বের বিষয় আছে এবং যতটুকু আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না তার চাইতে বেশি গর্বের বিষয় আছে। ৭ই মার্চের ভাষণটি যে শুধু একটি রাজনৈতিক ভাষণ তা নয়, শুধু যে আমরা ঐতিহাসিক শব্দটা ব্যবহার করি তা নয়। আসলে ৭ই মার্চের ভাষণের ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক বিচক্ষণতা, নেতৃত্বের সমস্ত দিক নির্দেশনা মিলিয়ে এই ধরনের ভাষণ পৃথিবীর ইতিহাসেই খুব কম আসে। আপনারা যদি অনেকে এটাকে গেটসবার্গ অ্যাড্রেসের সঙ্গে তুলনা করতে চান, তার মহান গুণে নিয়ে, আমি মনে করি এটা তার চাইতে শ্রেষ্ঠ। গেটসবার্গ অ্যাড্রেস একটা সরাসরি বিষয়ে সরাসরি বক্তব্য ছিল। এখানে অতি বিপ্লবী প্রতি বিপ্লবীদেরকে এড়িয়ে এবং বিচ্ছিন্নতাবাদের দায়বদ্ধতা না নিয়ে একটি জাতিকে কিভাবে মুক্তির, স্বাধীনতার দিক নির্দেশনা দিতে হয় সেটি ৭ই মার্চের একটি বিরাট দলিল। তো আমি মনে করি যে এটি ধরেন ১০০০ বছরে এই ধরনের দলিল একটি সৃষ্টি হয়, এর বেশি সাধারণত হয় না, জাতির এই ধরনের মায়ান্তরক্ষণ বেশি আসে না। যাই হোক, আমি অর্থনৈতিক বিষয়টা এভাবে বলতে পারি, ওই বক্তৃতার কিছু কিছু বিষয় যদি আপনারা দেখেন, সেখানে অর্থনীতির কতগুলো অন্তর্নিহিত দিক নির্দেশনা না হোক, অন্তর্নিহিত কতগুলো শব্দ উচ্চারিত হয়েছে, কিছু উচ্চারিত হয়েছে, কিছু অনুচ্চারিত ছিল। এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেদিনকার প্রেক্ষাপট আছে। আপনারা জানেন যে আপনারা যদি যে 1946-এ যখন আপনার ক্যাবিনেট মিশন এই দেশে আসে একটা ইউনিফাইড ইন্ডিয়া করার জন্যে, তার আগে কিন্তু 45 এবং 46-এর ইলেকশনে মুসলিম লীগ তাদের নিজস্ব মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে তাদের নিজস্ব একটি স্বাতন্ত্র্যবোধ প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু সেই স্বাতন্ত্র্যবোধের সবচেয়ে বেশি যারা সবচেয়ে স্ট্রংভাবে প্রতিষ্ঠা করেছিল সেটা কিন্তু বেঙ্গল। এটা কিন্তু বাংলার জনগণই কিন্তু তখনকার মুসলিম লীগকে এক ধরনের স্পষ্টতর দিক নির্দেশনা দিয়েছে। এটা কিন্তু পাঞ্জাবে হয়নি, সিন্ধে কোনোভাবে হয়েছে, আপনার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার তো তারা সরকারই করতে পারেনি, কিন্তু বাংলাতে এটা ছিল একেবারে অবিসংবাদিত। সেই ঘটনার পরে আপনি জানেন যে পাকিস্তান সৃষ্টি হওয়ার আরেকটা বিরাট বিষয় ছিল ডাইরেক্ট অ্যাকশন ডে। আপনারা জানেন যে 1946-এর 16ই অগস্ট যে ঘটনাটা ঘটেছে এবং এর ফলশ্রুতিতে আস্তে আস্তে নেগোসিয়েশন করে পাকিস্তান হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান হওয়ার পরপরই এদেশের মানুষ বঞ্চিত হওয়া শুরু করেছে। আপনারা জানেন যে তখন আমাদের এই অঞ্চলের জনসংখ্যা ছিল 60%, কিন্তু পাকিস্তানের প্রথম যে ডেভেলপমেন্ট তারা ব্যয় করতো শুধুমাত্র 20%। সেটা
থার্ড 5 ইয়ার প্ল্যানে গিয়ে এটা 36% উঠেছে। আপনার তখন আপনার পার ক্যাপিটা ইনকাম ওয়েস্ট পাকিস্তানে গ্রো করতো আপনার 0.7%, ইস্ট পাকিস্তান সরি ওয়েস্ট পাকিস্তানে গ্রো করতো 2% আর ইস্ট পাকিস্তানে গ্রো করতো 0.7%। আপনারা জানেন যে 1962 ওয়ারের সময়, কোরিয়ান ওয়ারের সময় বাংলাদেশের পাট বিক্রি করে পাকিস্তান প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল, তার খুব কম পয়সায় এই দেশে খরচ হয়েছে। তারা একটা নিজস্ব শহর তৈরি করেছে। আপনি যদি ইসলামাবাদে যান, একটা রাস্তা আছে, ওটাকে বলে কনস্টিটিউশন এভিনিউ। তা আমি বহু বছর আগে সেখানে গেছিলাম, আমার বন্ধুরা বলেছে তোমরা কি এখানে পাটের গন্ধ শুনতে পাও? আমি বললাম সেটা কেন? বলে এটা পাটের পয়সায় করা হয়েছে। এই যে অর্থনৈতিক বঞ্চনা, তার সঙ্গে আমাদের রাজনৈতিক বঞ্চনা, আমাদের সামাজিক বঞ্চনা, আমাদের সাংস্কৃতিক বঞ্চনা, এই সব কিছু মিলিয়েই যে একটা তুঙ্গে গিয়ে সৃষ্টি হয়েছিল 7ই মার্চের ভাষণ। 7ই মার্চের ভাষণে যে প্রথম দিকে যে 3টি বাক্য ছিল, তার একটি ছিল বাংলার মানুষ বাঁচতে চায়। এই যে বাঁচাটা কিসের? অর্থনৈতিক মুক্তি নিয়ে বাঁচতে চায়, তার সাংস্কৃতিক মুক্তি নিয়ে বাঁচতে চায়, তার রাজনৈতিক মুক্তি নিয়ে বাঁচতে চায়। এই যে বাঁচার যে আকুতিটা, সেখান থেকেই একটা অর্থনীতির একটা বিরাট দিক নির্দেশনা। এবং শেষের দিকে আপনারা দেখবেন একটা বাক্য আছে যে তোমরা সাবধান থাকবে, এদেশ থেকে যেন কোনো সম্পদ না নিয়ে যেতে পারে। খেয়াল করেছেন এই কথাটা আছে। এবং শুধু যে আমি আপনাকে যে তথ্যটা দিয়েছি শুধু তা নয়, আপনার পাকিস্তানের সেই 24 বছর ইতিহাসে তারা এমন কমপ্লেক্স ট্যাক্স সিস্টেম করে রেখেছিল যে এই দেশের উৎপাদিত পণ্য আপনার এমনভাবে ট্যাক্স করে তারা নিয়ে যেত, এবং সেটার আপনার রেভিনিউর যে একটা বিরাট অংশ কিন্তু পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত। এই সমস্ত বঞ্চনা, এই সমস্ত বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতিরকে যে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু তৈরি করেছিলেন, সেই তৈরির পরে যে একটা মানুষের ভাষায় বোধগম্য কিন্তু সেই সঙ্গে মহাকাব্যের মতো গুণবান একটি ভাষণের মাধ্যমে প্রচারিত করতে পেরেছেন, উদ্বুদ্ধ করতে পেরেছেন, এই ধরনের ইতিহাস, এই ধরনের ঘটনা পৃথিবীতে বিরল। স্যার ভাই, আমি যদি প্রশ্নটি এরকম ভাবে করি যে মনের কথা, নিশ্চয়ই বঙ্গবন্ধুর মনের কথা, কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে আমি আপনাকে আগেই বলেছি এখানে দুজন জ্ঞানী মানুষ আছেন, আমি তো আসলে অত পাঠক নই। আমি একটা সাধারণ মানুষ হিসেবে যেটা এই ভাষণটাকে দেখি, কমরুদ্দিন আহমদ সাহেবের একটা খুব চমৎকার বই আছে, আপনারা জানেন বোধহয়, যে মানে যে কোনো একটি ঘটনার আগে যদি আপনি হঠকারী একটা সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু সেই ঘটনাটি অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়, এরকম একটি শব্দ আছে। এবং 71 সালের যেই সময়টাতে 7ই মার্চের ভাষণ দেয়া হয়েছে, তার আগে ধরুন 70 সালের নির্বাচনের পর থেকে এরকম অনেক ঘটনা, অনেক উস্কানি, অনেক কিছু আসার সম্ভাবনা ছিল, যেটার মাধ্যমে অপরিপক্কভাবে কোনো একটি ঘোষণা এনে, কোনো একটি স্লোগান এনে আমাদের সমস্ত স্বাধীনতার পরিকল্পনাটিকে ভণ্ডুল করে দেওয়ার একটা আশঙ্কা ছিল। এবং এখন আপনারা দেখেন অনেকেই ক্লেইম করেন যে উনি আগে স্বাধীনতার কথা বলেছেন, উনি আগে এর কথা বলেছেন, উনি এর কথা বলেছেন, কিন্তু আপনার ইফেক্টিভ ওয়েতে যার কথায় একটা জায়গায় কাজ হবে সে ধরনের কথা কিন্তু এই প্রথম 7ই মার্চেই হয়েছে। তার আগে যদি ধরেন এই 7ই মার্চের ভাষণটা যদি ধরেন 70-এর নির্বাচনের পরে হতো, তাহলে কিন্তু এই দেশের কিন্তু আর স্বাধীনতা হতো না। কিংবা এই 7ই মার্চের ভাষণটা কিংবা যদি 1 মাস আগেও হতো এবং একই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা থাকতো না। তো ওই সময়ে যে মনের কথাটা, যে কথাটা বলা হয়েছে, মনন তো তৈরি হয় মানুষের সাংস্কৃতিক, মানুষের বুদ্ধিবৃত্তিক এবং ইতিহাসবোধ এবং তার নেতৃত্বের গুণের সন্নিবিষ্ট সমস্ত মিথস্ক্রিয়াই তো একটা মানুষের মনন তৈরি হয়। আর একটা জিনিস আমাদের ভুললে চলবে না, আমরা যদি বঙ্গবন্ধুকে কখনোই আলোচনা করতে চাই যে ওনার এই গুণ ছিল, এই গুণ ছিল, এই গুণ ছিল, এটা কিন্তু আংশিক আলোচনা হবে। উনি কিন্তু মানে একটা ট্রান্সেন্ডেড ক্রিয়েটেড মানুষ ছিলেন। মানে ধরেন মানুষ যখন সৃষ্টির উন্মাদনায় থাকে, মানুষ যখন সৃষ্টির মননে থাকে, তখন কিন্তু মানুষ আরেকটা লেভেলে চলে যায়। ওই লেভেলটাকে যখন আপনি ধরতে যাবেন, তখন কিন্তু আপনি সাধারণ জিনিস নিয়ে আলোচনা করতে গেলে অবিচার করার আশঙ্কা থাকে। তো সেদিনের ওনার যে মনন, সেই মনন কিন্তু ওনার ঐতিহাসিক মনন। সেদিনের ওনার যে অনুভূতি, সেটা কিন্তু তার ঐতিহাসিক অনুভূতি। সেজন্য আপনি দেখবেন এই ভাষণটার, আমি শুনেছি যে এটা নাকি কিছুটা লিখিত ভাষ্য ছিল, এটা ছিল, সেটা ছিল। এই ভাষণটার শব্দগুলো পর্যন্ত মানে
আপনার এদেশের মানুষের হৃদয় সঞ্জাত শব্দ দাবায়া রাখবার পারবা না, মানে এই যে শব্দটা উচ্চারিত হয়েছে, এই শব্দ কিন্তু এদেশের সমস্ত মানুষের হৃদয় সঞ্জাততে শব্দ উচ্চারিত হয়, সেই শব্দগুলো কিন্তু উচ্চারিত হয়েছে। উনি এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলে ওনার ভাষণটা শেষ করেছেন এবং উনি এর আগে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। উনি সেনাবাহিনীকে বলেছেন যে তোমরা ব্যারাকে থাকো এবং উনি এই কথাও বলেছেন যে আমাদের টাকা দিয়ে তোমরা যে অস্ত্র কিনেছো এটা সত্যি কথা, কিন্তু সেটা আমাদেরকে মারতে এসেছো। এই যে কথাগুলো উনি বলে যাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু তখন যারা রাজনীতি করেছেন তারা পরে বলেছেন যে তাদেরও একটা প্রস্তুতি ছিল, কিন্তু সেই প্রস্তুতিটা উনি যদি সেদিন কোনোভাবে এই ভাষণে সামান্যতম একটা ভ্রান্তি আসতো, যে অতি উৎসাহিত হয়ে সেদিনের স্বাধীনতার স্পষ্টতম ঘোষণা যদি এসে যেত, তাহলে সেদিন কিন্তু এদেশের স্বাধীনতার সমস্ত স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা ছিল। আপনারা জানেন যে মার্চ মাসের প্রথম থেকে শুরু করে ফেব্রুয়ারির শেষের দিক থেকে শুরু করে সারা দেশে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। চিটংয়ে কিন্তু রায়ট হচ্ছিল, আপনারা জানেন চিটংয়ে রায়ট হচ্ছিল, মানে এগুলো কিন্তু এক ধরনের উস্কানিমূলক, কারণ তখন তো চিটংয়ে রায়ট হওয়ার কোনো কথা না, বা সৈয়দপুর রায়ট হচ্ছিল, এগুলো কথা না। সেই সময়ে যে বেগম মুজিব যিনি কথাটা বলেছেন যে তোমার মনে যা আছে তাই বলো, আমার কাছে মনে হয় এটা একটা ঐতিহাসিক বক্তব্য বটে। কারণ ওই সময়ে সেইভাবে একজন ক্রিয়েটিভ মানুষ, ওই যে নির্মল দুকুন্ত বলেছেন যে কবি, আমি মনে করি যে মানে এই কবিতা কিন্তু রবীন্দ্রনাথের কবিতার চাইতে অনেক উত্তম কবিতা, কারণ এই কবিতার মাধ্যমে একটি জাতির জন্ম হয়েছে। এটা কিন্তু একটা দলিল। দারুণ। স্যার ভাই আসলে আপনি যে জায়গাটিতে থামলেন এরপর আর কোনো কথা মানে বলা যাবে না, আমি ঠিক একদম ছোট করে, কারণ ছোট করে বলছি। আচ্ছা আচ্ছা, ছোট করে এই জন্য বলছি কি জানেন, সত্যের সবসময় একটি অবিনশ্বর অবয়ব থাকে। আপনার কালের এবং মহাকালের আক্রমণে সত্য কখনো কখনো ক্ষতবিক্ষত হয়, কিন্তু ওই ক্ষতবিক্ষত হওয়ার মধ্য দিয়ে কিন্তু সত্য আরো সরাসরি এবং শক্তভাবে বেরিয়ে আসে। এই যে 7ই মার্চের যে ভাষণ, এটা তো শুধু সত্য নয়, এটা কিন্তু মহাসত্য। তো সেই জিনিসটাকে আপনি ধরেন 21 বছর একদিকে একটা খামচি দিবেন, চিমটি দিবেন, এটি দিয়ে কিন্তু আপনি একটা জাতির হাজার হাজার বছর ইতিহাসের একটা জাতির যে একটা মাহেন্দ্রক্ষণ সৃষ্টি হয়েছে, মুক্তি এসেছে, স্বাধীনতা এসেছে, সেটাকে কিন্তু আপনি মানে ধ্বংস করতে। স্যার ভাই, ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু কেউ কেউ তো থাকেন যে এটি ধারণ করে অত্যন্ত সযত্নে রেখে দেন, কখনো কখনো কোনো কোনো ঐতিহাসিক সেগুলো খুঁজে ফিরে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেন। স্যার ভাই কি বলবেন? আমি এখানে একটা মজার কথা বলি, আপনি নিউজ আওয়ার এক্সট্রা থেকে আমাদেরকে পলিটিক্সে নিয়ে এসছেন। 7ই মার্চের যে ভাষণটা হয়েছিল সে সময় আমরা শুধু দেশের রাজনীতির পরিস্থিতি নিয়েই কিন্তু আমরা একটা পার্সপেক্টিভ দেখছিলাম, কিন্তু ওই সময় ভুললে চলবে না, আন্তর্জাতিক রাজনীতিটা কিন্তু আমাদের সত্যিকারভাবে আমাদের বিরূপ ছিল। এবং বঙ্গবন্ধু যে 7ই মার্চের ভাষণ দিয়েছেন সেই সময় উনি সরাসরি জানতেন যে সেই সময় অতি বাম এবং অতি ডানের মধ্যে একটা ঐক্য প্রক্রিয়া চলছিল। আমেরিকানরা পাকিস্তানের মাধ্যমে চীনাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন এবং তারা কিছুতেই, যতই গণতান্ত্রিক প্রক্রিয়া হোক না কেন, যতই জনমুক্তি ঘটনা হোক না কেন, তারা কিছুতেই এই পূর্ব পাকিস্তানে একটা গণতান্ত্রিক মুক্তি ঘটুক, একটা কিছু ঘটুক, তারা কিন্তু সেই সময় কিছুতেই চাইছিলেন না। এবং কিসিঞ্জারের পরে হোয়াইট হাউস ইয়ার্স লেখাগুলোতে কিন্তু এগুলো স্পষ্ট আছে। 7ই মার্চের ভাষণটা কিন্তু সেদিক থেকেও একটা অনন্য বিষয় যে উনি ওইভাবে এটাকে পিচ করতে পেরেছিলেন যে আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু সেটাকে মানে রুষ্ট হয়ে যাওয়া বা সেটাকে সূত্র ধরে আমাদেরকে দমিত করার যে একটা, বা আমাদেরকে ভ্যানিশ করে দেওয়ার বা ভ্যাঙ্কুইশ করে দেওয়ার যে একটা বিষয় ছিল, সেটা কিন্তু হতে দেননি তিনি। এটা কিন্তু ওনার মাথায় ছিল, এই পুরো জিনিসটাই ছিল যে উনি কিন্তু একটা বিরাট বৈরী সময়ের বিরুদ্ধে গিয়ে কিন্তু ওই 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 স্বাধীনতা সংগ্রামটাকে চালিত করছিলেন। এবং এই জন্য তো 75-এ তাকে হয়তো এটার জন্য কাফফারাও দিতে হয়েছে, এটা আমি জানি না, এটা হয়তো অতি সরলীকরণভাবে হলে ওটাও হতে পারে, দেশীয় ষড়যন্ত্র হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তো তাকে সপরিবারেই শাহাদাত বরণ করতে হয়েছে। আরেকটা বিষয় আমি এখানে একটু অ্যাড করতে চাই। আপনি ধরেন 1917 সালে, 17ই তো বোধহয় নাকি 27, আমি ভুলে গেছি, রাশিয়ান বিপ্লব হয়েছে। 17 সালে রাশিয়ান বিপ্লব হয়েছে, 46-47-এ চীনের বিপ্লব হয়েছে। কার্ল মার্কস
যে 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 যেই বাণীটা নিয়ে এসেছিলেন যে জনমুক্তির জন্য আপনার সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিংবা কমিউনিস্ট সমাজ ব্যবস্থার দরকার এবং সেটার মাধ্যমেই মানুষের মুক্তি হবে, মানুষের অবমুক্তি ঘটবে তার সমস্ত বঞ্চনা, তার যন্ত্রণা থেকে, তার সব কিছু থেকে। সেই বিষয়টা কিন্তু পরীক্ষিত হয়ে একসময় এসে সেই রাষ্ট্রগুলো কিন্তু ওই কাঠামোটা হারিয়ে ফেলেছে। যে জিনিসটা এখন সবচাইতে উজ্জ্বল হয়ে সারা পৃথিবীতে মানুষের কাছে রাজনৈতিক দিক দর্শন হিসেবে এসেছে, সেটা হলো মানবতার দিক দর্শন। আপনি সমাজতান্ত্রিক সমাজে করেন, কমিউনিস্ট সমাজে করেন, ক্যাপিটালিস্ট সমাজে করেন, কিন্তু সেই সমাজে যদি আপনার মানবতা বোধের দ্বারা আপনি যদি আবিষ্ট না থাকেন, মানবতা বোধের দ্বারা যদি আপনি তাড়িত না থাকেন, মানবতা বোধের দ্বারা যদি আপনি সিঞ্চিত না থাকেন, মানে আপনার অবগাহন যদি মানবতার বোধের মধ্যে না হয়, তাহলে আপনি যেই রাষ্ট্রই করেন না কেন, যেই সমাজে করেন না কেন, যেই অর্থনীতি করেন না কেন, এটার কিন্তু স্থায়িত্ব হবে না এবং এটা মানুষের কাছে যেতে পারবে না। আমি কিন্তু অদ্ভুতভাবে একটা মজার জিনিস দেখছি যে ধরেন বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের অনেক পরে কিন্তু কমিউনিস্ট রাষ্ট্রগুলোর পতন হয়েছে, কিন্তু সেই সময়ে উনি এদেশের সাধারণ মানুষের মানবতা বোধের, কল্যাণ বোধের যে একটা, আমি বলবো যে এক ধরনের অ্যাবস্ট্রাক্ট যে এক ধরনের দিক নির্দেশনা বা অ্যাবস্ট্রাক্ট যে একটা অনুভূতি মানুষের মধ্যে সঞ্চালিত করেছেন। আজকে কিন্তু সারা উন্নত বিশ্বে বলেন, যে কোনো বিশ্বে আমরা দেখি সেই মানবতা বোধের প্রতি একটা আকুতি, এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আপনি দেখছেন যে আমাদের দেশের বর্তমান রাজনীতি কিন্তু দেখছেন যে ওই মানবতা বোধ থেকে, সেই কল্যাণ বোধ থেকে, ইনক্লুসিভনেস বোধ থেকে, মানুষকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার বোধ থেকে কিন্তু এগুচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা চমৎকার ঐতিহাসিক যোগসূত্র। এই ভাষণটার মধ্যে কিছু কালোত্তীর্ণ বিষয় আছে, এর চমৎকার কিছু শব্দকল্প আছে, এর চমৎকার কিছু রূপকল্প আছে। আপনি যে এই ভাষাটা বুঝবে না তাকেও যদি এই ভাষণটা শুনেন দেখবেন যে সে অনুপ্রাণিত হবে। এটা একটা বিষয়। আরেকটা বিষয়, এই ভাষণের সবচেয়ে বড় যোগসূত্র যেটা, সেটা রাজনীতিকে উত্তীর্ণ করে কিন্তু মানবতার মধ্যে চলে গেছে। সেটা হলো, এই যোগসূত্রটা হলো এর মধ্যে এক ধরনের কালোজয়ী মানবতা বোধের এক ধরনের অ্যাবস্ট্রাক্ট একটা কমিউনিকেশন আছে, যেটা আপনি দেখবেন যে সময়ের উত্তীর্ণের সঙ্গে সঙ্গে এটা আরো বেশি সময় উপযোগী হয়ে দেখে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, এবং নিশ্চয়ই জানেন যে অনুষ্ঠানটি রাত ৩টা ১৫ মিনিট এবং পরের দিন সকাল ৮টা ১৫ মিনিটে পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।